Good evening. Hi, Madhumita Srimani. Good evening. Shormishta Das, Shormishta Hajra, Shampadi. Good evening. Indrani Mojumdar. Good evening. Shormishta Rai Chaudhary. Good evening. গুড ইভিনিং। জাস্ট আর 3 মিনিট আমি দেখে শুরু করে দেবো, যারা যারা জয়েন করার করে যাবেন। একটা ঘটনার বেশি গল্প বলবে আজ? হ্যাঁ, না একটা ঘটনা তো বলি না, আমি তো অনেকগুলো ঘটনা বলি। কে বলেছে একটা ঘটনা বলি? এটা তো চেষ্টা করি বলবার। আসলে এক একটা ঘটনা এত বড় থাকে না, বলে কমপ্লিট করা হয়ে ওঠে না, কি করব। আচ্ছা, সময় নষ্ট করছি না, আমি শুরু করে দিচ্ছি। ফার্স্ট আজকে যে ঘটনাটা দিয়ে শুরু করব সেই ঘটনাটা সার্কুল রীতা ঘোষ। গুড ইভিনিং। যারা যারা জয়েন করে যাবেন আস্তে আস্তে। আমার মধুরিমা দাস, গুড ইভিনিং। আপনারা রেকর্ডিং শুনে নেবেন, কোনো অসুবিধা নেই। আজকে রীতা বসুর একটা ঘটনা দিয়ে শুরু করছি আজকে আমার লাইফটা। রীতা বসুর ঘটনাটা দেখুন, আমরা সকলেই অদ্ভুত ঘটনাই বলি, এটাই নিয়ম। তা আজকে একটা সেরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। মানে উনি কলকাতায় থাকেন, ওনার দিদির বাড়ি মোস্ট প্রবলি জলপাইগুড়িতে। সেইখানে উনি ট্রেনে, ওনার খুব দিদির বাড়ি মালবাজারে, জলপাইগুড়িতে না, দিদির বাড়ি ওনার মালবাজারে। উনি মালবাজারে যাচ্ছিলেন, আর ওনার সাথেই আমাদের হয় না, ট্রেনে যেতে যেতে কোনো কোনো ফ্যামিলির সাথে খুব ভালো আলাপ পরিচয় হয়ে যায়। বেশ অনেকটাই তো জার্নি, 10-12 ঘন্টার জার্নি। এবার 10-12 ঘন্টা একসাথে থাকলে অনেকের সাথে খুব মিশুকে তো অনেকেই থাকে, এবং সেইভাবে হয় কি, মানে গল্পটা মানে আড্ডা গল্প এবং খুব একাত্মতা তৈরি হয়ে যায়, তাই না? ঠিক সেমনি ওনাদের ঠিক তৈরি হয়ে গেছিলো এরকম একটা। ওনার সাথে উনি যখন যাচ্ছিলেন একটা ফ্যামিলির সাথে, তার ওনার নাম ছিল শুভ্র কাকু। উনি শুভ্র কাকু বলে আমাকে বলেছেন। শুভ্র কাকুদের সাথে ওনাদের ওখানে খুব মানে ভালো আলাপ পরিচয় হয়ে যায়, এবং ওনারা তখন দার্জিলিং ঘুরতে যাচ্ছিলেন, এবং উনি দিদির বাড়িতে মালবাজার যাচ্ছিলেন। এত ভালো আলাপ পরিচয়, যেটা বলি আমরা যে মানে কেন শোনা যাচ্ছে না, জোরে বলতে বলছেন? আচ্ছা, ওকে। হ্যাঁ, তা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি ক্যামেরায় মোবাইল কী বলে কলার মাইক ইউজ করছি না। কলার মাইকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তার থেকে আমার গলায় বলাটা আমার মনে হয় অনেক বেশি বেটার হয়। সেই কারণের জন্য আমি কলার মাইক ইউজ করা বন্ধ করে দিয়েছি এখন। আমার গলা কি শোনা যাচ্ছে আগে সেটাকে ক্লিয়ার করুন। যদি গলা শোনা যায় অবশ্যই বলুন আমাকে যে হ্যাঁ গলা শোনা যাচ্ছে। একটু প্লিজ কমেন্ট করবেন আমার গলা শোনা যাচ্ছে কিনা, প্লিজ। হ্যাঁ, কৃষ্ণেন্দু সেনগুপ্ত, গুড ইভিনিং। গলা শোনা যাচ্ছে তো? এনিওয়ে, কার প্রবলেম হলে বলবেন। তা যাই হোক, খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ঠিক মানে এরম নিজেদের মধ্যে কথাবার্তা হয়ে যায় যে আমরাও দার্জিলিং থেকে ফিরি, তুমিও তোমার দিদির বাড়ি থেকে ফেরো, তুমি অবশ্য করে আমাদের বাড়িতে আসবে। ওনাকে খুব মানে ভালো লেগে গেছে ওই দম্পতিটার, মানে শুভ্র কাকুদের, মানে কাকু জায়গাটা ব্যাপারটা চলে গেছে। তা বলেছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, নিশ্চয়ই যাবো আমি। যেহেতু উনি ছোটোকে বলেছে যে তুমি আমার বাড়িতে অবশ্য করে তুমি কিন্তু আসবে কলকাতায় যখন তুমি ব্যাক করবে। যেটা হয়, আমারও ওরকম প্রচুর ট্রেনে পরিচয় হয়েছে, যাদের সাথে মানে ভবিষ্যতে যোগাযোগও রয়েছে,
ঠিক আছে, ফোনে যোগাযোগ হয়, এখনও যোগাযোগ হয়, আমার বাড়িতে তারা এসছে, আমরাও তাদের বাড়িতে গেছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তা কলকাতায় তো দার্জিলিং থেকে ওনারা আগে চলে এসেছেন, আর উনি দিদির বাড়িতে প্রায় 3 সপ্তাহ থাকার পর দিদির বাড়ি থেকে উনি মালবাজার থেকে রীতা বসু কলকাতায় ফিরেছেন। যখন উনি দিদির বাড়ি থেকে কলকাতায় ফিরেছেন তখন মানে ফোনে তো যোগাযোগ ছিলই, এবং যোগাযোগ থাকার পরে তখন কথাটা হয়েছে যে এরকম তুমি কলকাতায় ফিরেছো, তাহলে সামনের রোববার আমাদের বাড়িতে চলে এসো। তা তখন রীতা বসু বলেছে ঠিক আছে, আমি তাহলে আপনাদের বাড়িতে যাব সামনের রোববার। তার সামনের রোববার মানে আমরা কি করি, আমরা কারুর বাড়িতে ধরুন লাঞ্চের যদি নেমন্তন্নও থাকে, আমরা কি ভোর 8টার সময় গিয়ে পৌঁছোই? কখনোই পৌঁছোই না। না, আমরা পৌঁছোই কটা, ওই 11টা, 11:30 এরকম টাইমেই পৌঁছোই। আমারটা ছেড়ে দিন, আমারটা তো 2টো নাগাদ পৌঁছোই, আমার ব্যাপারটা আলাদা। মানে ম্যাক্সিমাম লোকই তো 11:30, 12টা এই টাইমের মধ্যেই পৌঁছোয়। তা এরম তো এরম ব্যাপারটা ছিল। তা উনি তো পৌঁছেছেন হয়তো একটু দেরি করে, ওই 12টা নাগাদ পৌঁছেছেন। উনি একটু দেখলেন যে শুভ্র কাকু যেন খুব তাড়াহুড়ো করছে, খুব তাড়াহুড়ো করছে। আর মানে ওনার এই ব্যাপারটা একটু কীরকম লাগলো যে ট্রেনে এত ভালো পরিচয়, এত ভালো কাকু বলে ডেকেছি, কাকু কাকু, মানে ব্যাপারটা একটা অন্যরকম। আমরা মানে খুব একাত্ম হলেই তাকে কাকু তো বলি, কিন্তু উনি খুব বাড়িতে তাড়াহুড়ো করছেন, এইটা ওনার একটা কিরকম একটা লাগলো যে হ্যাঁ এসো এসো, আরে তুমি এত দেরি করলে কেন, এত দেরি করে কখনো আসে, এটা এরম একটা ব্যাপার, লাঞ্চের টাইম, মানে এরম একটা ব্যাপার। লাঞ্চ মানুষ কখন করে? সানডে হলে তো মোটামুটি যে কোনো বাড়িতে 2টো বেজেই যায়, আমি যতটুকু জানি। তা ঠিক আছে, উনি ঠিক আছে, মানে হয়তো প্রথম দিন উনি চেয়েছিলেন হয়তো একটু বেশিক্ষণ করে গল্প করবেন। আরেকটা জিনিস ওনার খুব লাগে যে সেটা হচ্ছে ওনার বাড়িতে যখন ঢুকেছিলেন উনি, তখন উনি দেখলেন যে একটা মানে উনি একটা খুব ব্যাড স্মেল পাচ্ছিলেন, খুব ব্যাড স্মেল, মানে যে ব্যাড স্মেলটা হওয়া উচিত নয় বেসিক্যালি কোনো কারুর বাড়িতে এতটা ব্যাড স্মেল পাওয়া। তা বলাটাও ঠিক নয়, একজনের বাড়িতে অতিথি হয়ে গেছি, আপনি যদি কারোর বাড়িতে অতিথি হয়ে গেছেন, আপনি কি সে বাড়ির কোনো কিছু মানে খারাপটা প্রথম দিনই কি বলবেন? কখনোই বলবেন না, এটা বলেও না কোনো মানুষের। ওনার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল, উনি তো ন্যাচারালি বলছেন না, কিন্তু গন্ধটা খুব উৎকট। এবং উনি যখন বাড়িতে 2তলাতে ওনাদের বেডরুমগুলো ছিল, 1তলাতে ছিল ডাইনিং কাম ড্রয়িং রুম, কিচেন, এইসবগুলো ছিল। এবং উনি একটা জিনিস লক্ষ্য করছেন, হাই নমস্কার, গুড ইভিনিং, তনুশ্রী সরকার। তো যাই হোক, উনি দেখলেন হঠাৎ করে যে মানে খুব বাজে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। উনি অ্যাভয়েড করার ব্যাপারটাকে চেষ্টা করলেন, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করলেও সবসময় তো সত্যিকারের অ্যাভয়েড করা কি যায়? অ্যাভয়েড করা যায় না। অ্যাভয়েড যখন করা যায়নি, উনি দেখলেন যে মানে অনেক মানে এতটাই খুব বাজে গন্ধ। কিন্তু কি উচিত ছিল, বাড়ির লোকেদেরই বলা উচিত ছিল, হ্যাঁ গো আমাদের না বাড়ির এখানে খুব বাজে গন্ধ বেরোয়, এইসব বলাটা উচিত ছিল। দেখলেন ব্যাপারটা কেউই কিছু বলছে না। উনি তখন বলেই ফেললেন হঠাৎ করে, কাকিমা এরকম একটা খুব একটা বাজে গন্ধ পাচ্ছি। তখন কাকিমা মানে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখলেন যে কাকিমা কাকুর দিকে তাকালেন। কাকিমা কাকু দিকে গন্ধ পাওয়া যাচ্ছে, একটা বাজে গন্ধ, তো এটা তো কারুর দিকে তাকানোর ব্যাপারে তখন তার বলা উচিত, হ্যাঁ আসলে জানো তো আমাদের এখানে খুব বাজে একটা গন্ধ বেরোয়, এরকম আমরা হলে বলতাম। বা কেউ ধরুন ওই যখন গঙ্গায় যখন বান যখন আসে না, সেই সময় যখন গঙ্গার মধ্যে কি হয়, গঙ্গার মধ্যে প্রচুর মানে নোংরা পড়ে, যে কারণের জন্য সেগুলো পচে একটা গন্ধ বেরোয়। সেই সব জায়গায় যারা বাড়ি তাদের পাশে যে বাড়িতে থাকে আপনারা দেখবেন খুব বাজে একটা গন্ধ বেরোয়, এটা নর্মাল, এটা তো অ্যাবনর্মাল নয়। সেখানে তো কারুর দিকে তাকানোর মানে তনুশ্রী সরকার, হ্যাঁ ওয়েলকাম। তা যাই হোক, উনি যখন দেখছেন যে কি ব্যাপার হলো এটা, মানে কাকিমা কাকুর দিকে এবং কাকুর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কাকু যেন ব্যাপারটাকে অ্যাভয়েডের শুরুই হোক বা যে কোনো কারণে, হ্যাঁ ওই আমাদের বাড়ির এখানে জানো তো পচা নর্দমা, কি বলবো এত গন্ধ, হ্যাঁ চাক ছেড়ে দাও, চলো আমরা চলো খাওয়া দাওয়া দাওয়া করি। না, একটু অবাকই হয়ে গেলেন, কি ব্যাপার হলো, পচা নর্দমা। উনি বাড়িতে আসার মুখে উনি তো কোনো নর্দমা দেখতে পাননি, ফার্স্ট অফ অল, মানে বাড়ির সামনে কোনো পিঠ দেখতে পাননি নর্দমার। তা তাহলে হয়তো বাড়ির পেছনের দিকে নর্দমা হলেও হতে পারে, ঠিক আছে। যাই হোক, উনি আর আবারও খুব মানে বারবারই উনি দেখতে চাইছিলেন, একটা জিনিস দেখছিলেন যে খুব মানে একটা খুব তাড়াতাড়ি করছেন উনি। কেন তাড়াতাড়ি করছেন বুঝতে পারছেন না। দেখুন মানুষের কখন ব্যাপারটা যে
আমি একজনের বাড়িতে গেছি বা আপনি আমার বাড়িতে এসছেন, আমি যদি খুব তাড়াহুড়ো করি আপনার সাথে, আপনার কীরকম লাগবে? ভালো লাগবে যে হ্যাঁ বসুন বসুন বসুন, বলার পর বললাম এই খাবে কি খাবে, খাবার দাবার তাড়াতাড়ি নিয়ে এসো, মানে এই ব্যাপারটা। একটা মানুষ মানুষের বাড়িতে শুধুমাত্র তো খাবার জন্য আসে না, তাই না? সবাই তার বাড়িতে খেতে পায়, তাদের ব্যাপারটা কি থাকে? একটা মানে গল্প গুজব করবো, এত মানে উনি ট্রেনে ট্রেনে থেকে এখানে এনেছেন বাড়িতে, এরকম একটা ব্যাপার। তাই যাই হোক, খেয়ে নিলেন, দুপুরবেলা লাঞ্চটা হয়ে গেল। ওই 12:30 একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উনি কাকিমা আর কাকু ওনাকে নিয়ে ওপরের ঘরে গেলেন। ওপরের ঘরে গিয়ে বলছে যে একটা ঘরে বসালে, বা মানে সেখানে খাটও রয়েছে, বলছে বসো এখানে বসো, তোমার তো কি দুপুরবেলা ঘুমানোর অভ্যেস আছে কি? তখন বলছে না না, আমার তো অফিস থাকে, আমি দুপুরবেলা ঘুমাবো কী করে? তখন বললো আচ্ছা 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 ঠিক আছে। তখন ওই কাকিমা বসে এই ওই সেই বিভিন্ন, কাকু কিছুক্ষণ গল্প টল্প করলেন। এর কিছুক্ষণ পর থেকে কাকিমাও গল্প শুরু করলেন, বসে বেশ অনেকক্ষণ গল্প করছেন। গল্প করতে 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 ওই যা হয় দুপুরবেলা একটু বয়স্ক মানুষদের ঝিমুনি তো আসবেই। তখন উনি বললেন, কাকিমাকে বললেন, তো কাকিমা তুমি এখানে শোও না, খাটে শোও না। তা এই কথা বলতে বলতে একটা কাকিমাও কিরম যেন শুয়ে পড়লেন, আর মেশিনে শুয়ে পড়ায় উনিও বাড়ির মধ্যে একা জেগে ঠিক করবেন। কাকুও ঘুমিয়ে পড়েছেন অন্য ঘরে, কাকিমাও শুয়ে পড়েছেন। উনি এদিক ওদিক নজর করলেন, এদিক ওদিক ঘুরছেন বাড়ির মধ্যে, এদিকটা ওদিকটা দেখছেন। দেখতে দেখতে ওনার মাথায় হঠাৎ করে একটা জিনিস এলো যে বাড়ির তো সামনের দিকে উনি কোনো নর্দমা দেখেননি, ইভেন বাড়ির পেছনের দিকেও তো কোনো নর্দমা দেখছেন না, অথচ একটা খুব উৎকট গন্ধ বেরোচ্ছে। এটা কীরকম, কোথা থেকে বেরোচ্ছে? উনি একটু হন্ট করছিলেন, গন্ধটাকে হন্ট করছিলেন। উনি দেখলেন যে দুতলাতে যেখানটা উনি রয়েছেন, সেইখানের থেকে মানে গন্ধটা তীব্র যেন সিঁড়ির দিক থেকে, মানে যেখানটা 3 তলা আছে সেই দিকটা থেকে গন্ধটা একতলার থেকে দুতলাতে বেশি, দুতলার থেকে মনে হচ্ছে যেন 3 তলাতে বেশি। উনি আস্তে আস্তে 3 তলায় উঠে গেলেন। ও না, সরি সরি সরি, উনি তখন নয়, ওই কাকিমা যখন একটু শুয়ে পড়েছেন ঠিক তখনই উনিও ওই কথা বলতে বলতে কাকিমার পাশেই শুয়ে পড়েছেন, খাটের মধ্যে শুয়ে পড়েছেন। এবার শুয়ে পড়ার পর একটু হয় কি, দুপুরবেলা একটু ভাত ফাত বেশি টেশি খাওয়া হয়ে গেলে, নেমন্তন্ন বাড়িতে হয়ে গেলে কি চোখ একটু আমাদের টেনে আসে ব্যাপারটা, তাই তখন উনি ওই কাকিমার পাশে শুতে শুতেই উনিও হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। হঠাৎ ওনার ঘুম ভাঙল একটা খুব শীতল স্পর্শে কপালে। ওনার মাথায় যেন কেউ একটা খুব ঠান্ডা হাত দিল। উনি ঘুমোতে ঘুমোতে, মানে বললাম না তন্দ্রাচ্ছন্ন ছিলেন, মানে ডিপ ঘুম নয়, তন্দ্রাচ্ছন্ন ছিলেন উনি। মানে ওটা দেখেই একটু মানে উনি টাচ পেলেই উনি একটা চমকে উঠবেন যে কী ব্যাপার। ঘুমের মধ্যে টাচ পেয়ে দেখছি যে কাকিমা অঘোরে ঘুমোচ্ছে, এবং অঘোরে ঘুমোচ্ছে শুধুমাত্র না, কাকিমা ওই পাশ ফিরে ঘুমোচ্ছেন। সুতরাং ও পাশ থেকে এ পাশে হাত এসে তার মাথার মধ্যে মানে কপালের মধ্যে পড়ার মতন নিশ্চয়ই কোনো কারণ নেই, কারণ না থাকাটাই স্বাভাবিক। উনি তখন বলছে যেরকম মানে কপালে হাত পড়ায়, উনি বলেন যে কী হলো ব্যাপারটা, মানে ভুল, মানে কোনো ভুল দেখেছেন বা ভুল ফিলিংস হয়েছে? তো ঠিক আছে চলো যা আমার হয়েছে। উনি আবারও শুয়ে পড়েছেন, আবারও মানে চোখ বন্ধ করে শুয়ে পড়েছেন। গরমকালের দুপুর, অনেকটা বড় হয়, আবারও তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। না এবারে কপালে কোনো স্পর্শ পাননি, কিন্তু হয়েছে কি উনি ফিল করলেন কেউ একজন ওনাকে একটা জোরে যেন ওই ঘুমের মধ্যেই যেন কেউ জোরে ধাক্কা দেয়। এই জোরে ধাক্কা পাওয়ার পর উনি একটু কেঁপেই ওঠেন। না এটা ভুল নয়, ওনার তখন মনে হয় যে উনি এবার বসে পড়েছেন। বসে পড়ে দেখছেন যে কাকিমা বেশ অঘোরেই ঘুমোচ্ছে, বাইরে সাইডে কেউ নেই। তার মানে এটা কি মানে কীরকম হলো ব্যাপারটা? এর আগে হাতের একটা স্পর্শ পেলেন, এইবার উনি একটা ধাক্কা খেলেন হঠাৎ করে, মানে হলোটা কি উনি ভাবলেন। দেখছেন ঘরের মধ্যে কেউ নেই, ঘরের দরজা খোলা, বারান্দাতেও কেউ নেই। উনি আস্তে করে নিচে নামলেন, খাট থেকে নামলেন, খাট থেকে নেমে বারান্দার দিকে গেলেন। বারান্দার দিকে ডান দিক বাঁ দিক সমস্ত কিছু দেখলেন। দেখার পর বাঁদিকে কাকুর ঘর, উনি কাকুর ঘরের দিকে গিয়ে দেখলেন কাকুও বেশ মানে নাক ডেকেই ঘুমোচ্ছেন। উনি তখন কাকুর ঘরটা পেরিয়ে উনি দেখছেন যে গন্ধটা কিন্তু যায়নি, এবং এরা দে আর ভেরি মাচ হ্যাবিচুয়েটেড যে এরা গন্ধের মধ্যে খুব ভালো করেই ঘুমোতে পারছে।
তা উনি তখন ওই কী করবেন, বাড়ির মধ্যে ঘুমটা ভেঙে গেছে, ঘুমোতে চেষ্টা করলেন, ঘুমটা ভেঙে গেছে, উনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করলেন। এগোতে যখন শুরু করলেন দেখলেন যেখানে তিনতলার সিঁড়িটা উঠে যাচ্ছে ওইখানটাতেই থেকেই যেন আরও গন্ধটা খুব মানে মানে কি বলবো, তীব্রতর গন্ধ বেরোচ্ছে, খুব মানে অ্যাকিউট গন্ধ যেটাকে বলে। উনি তখন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলেন তিনতলাতে, এবং যত উনি এগোচ্ছেন ততই তিনতলাতে ততই যেন গন্ধটা আরও বেশি জোরালো হচ্ছে। যাই হোক, উনি তো তিনতলায় গেলেন, তিনতলায় দেখলেন যে কটা ঘর আছে সে কটা ঘরও বন্ধ, চাবি তালা মারা। ন্যাচারালি এত এত বাড়ির মধ্যে, এত বড় বাড়ির মধ্যে এত দুটো মাত্র লোক কী করবে, তাদের তো করার কোনো দরকার নেই। তা উনি দেখলেন সব কটা ঘরই বন্ধ, আবার ওখান থেকে সিঁড়ি 4 তলার ছাদে উঠে যাচ্ছে। উনি আর কোনো কিছু বাড়ালেন না, উনি ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে এলেন। নিচের দিকে নেমে এসছেন, নেমে আসার পর হঠাৎই লক্ষ্য করলেন যে কাকু খুব হন্তদন্ত হয়ে যাচ্ছে, মানে ওনার দিকেই এগিয়ে আসছে। এসে বলছে যে তুমি কোথায় গেছিলে, তো আমি খুঁজছিলাম। তখন বলে না কাকু, আসলে ওই আমি শুয়েছিলাম, তারপর আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল, দেখলাম যে তোমরা দুজনে দুটো ঘরে ঘুমোচ্ছ, আমি ওই বারান্দা থেকে ওপরে তিনতলাতে উঠছিলাম। হ্যাঁ, মানে তিনতলাতে উঠছেন ব্যাপারটাতে মানে উনি একটা কিরম যেন আটকে উঠলেন ব্যাপারটা। তিনতলায় মানুষ উঠতেই পারে, কারুর বাড়িতে গেলে তিনতলায় উঠতে পারে না, 4 তলায় উঠতে পারে না ছাদে, আমরা কি যাই না কারুর বাড়িতে, সেখানে তো আটকে ওঠার মতন ব্যাপারটা নেই, হওয়া উচিত নয় কারুর। কিরম যেন আটকে উঠলে, উনি এই আটকে ওঠা ব্যাপারটা দেখি মানে একটু কিরকম লাগলো, বলছে না আসলে তিনতলাতে, না 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 তোমার যাওয়াটা একদম উচিত হয়নি। উনি তখন বললেন কেন কাকু, তখন বলছে না না সে নয়, মানে তুমি তো নতুন এই বাড়িতে প্রথম এসছো, তোমার হঠাৎ করে তুমি তো জানো না কিছু, তোমার তিনতলায় ওপরের দিকে উঠে যাওয়াটা একদমই ঠিকঠাক হয়নি, তুমি এসো 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 এদিকে এসো এদিকে এসো বলে ওকে নিয়ে আবার মানে ওনার ব্যাপারগুলো সকাল থেকেই যেন কীরকম লাগছে, খুব তাড়াহুড়ো, যে কোনো কিছুতে গন্ধ এড়িয়ে যাওয়া, আবার তিনতলায় ওঠাটা নিয়ে একটু মানে কীরকম যেন একটা তীর্ছক মানে কী বলবো রেগে যাওয়ার মতন ব্যাপার একটা অতিথির প্রতি। এইসবগুলো দেখে উনি খুব একটা রীতা ম্যাডাম খুব একটা সন্তুষ্ট হলেন না। কাকিমা উঠলো, কাকু ডাকাডাকিতে কাকিমা উঠলো, তখন বললো যে তখন এই 4:30-5টা বাজে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি চা বসাও, ওকে তো আবার বাড়ি যেতে হবে। দেখুন কেউ কারোর বাড়িতে এলে কেউ কাউকে বলে ওকে বাড়িতে যেতে হবে, ওকে তাড়াতাড়ি আবার বাড়িতে যেতে হবে, এরকম এরকম কেউ বলা তো উচিত না। আমি মনে করি কেউ বলা কাউ বলি না, কার কখন ইচ্ছে যাবে কখন না ইচ্ছে যাবে তার ব্যাপার। এখন রীতার ব্যাপারটাতে মানে রীতা ম্যাডামের এটা ব্যাপারটাতে একটু কীরকম মানে সন্দেহ সন্দেহ টাইপের জাগলো। তখন বলছে কাকু একটা কথা জিজ্ঞেস করবো, তখন বলছে হ্যাঁ বলো। তখন বলছে যেরকম না আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে তোমার বাড়িতে তো আমি সামনের দিকে পেছনের দিকে কোনো জায়গায় সামনে পেছনে কোনো জায়গাতেই আমি কিন্তু একবারের জন্য কোনো নর্দমা দেখতে পেলাম না, অথচ তোমার বাড়িতে খুব গন্ধ বেরোচ্ছে, যেটা আমি তিনতলাতে যখন উঠলাম তখন দেখলাম প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, এটা কীরকম। তখন উনি বলছেন না এরকম তো মানে ওই আমতা আমতা মানে এরকম তো কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা তোমার মনে হচ্ছে গন্ধ খুব বেশি, কই আমরা তো আছি ওরকম তো গন্ধ পাচ্ছি না। তখন মানে ওনারও একটা জেদ চেপে গেল। ব্যাপারটা হয় কি মানে তুই আমায় বলবি না আমি তোকে বলিয়েই ছাড়বো, এরকম একটা ব্যাপার থাকে না মানুষের রাগের চোটে। তখন বলছে না কাকু তুমি যত যাই বলো আমি কিন্তু খুব সকাল থেকে তোমার বাড়িতে আসার পর থেকে খুব তীব্রভাবে গন্ধটা পাচ্ছি। উনি দেখলেন যে কাকিমা রান্নাঘরে চা করতে যাওয়ার মতো যেতে গিয়েও মানে কিরম ইতস্তত হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখন কাকু যেন একটু ধমকের সুরেই ওনার ওয়াইফকে বলেন কি গো তুমি দাঁড়িয়ে আছো, মেয়েটার জন্য চা করলে না, আমরা চা খাবো না মেয়েটা। তখন বলছে যে কাকিমা বলছে হ্যাঁ আমি যাচ্ছি বলে উনি যাচ্ছিলেন। ঠিক তখন রীতা ম্যাডাম আবারও জিজ্ঞেস করলেন যেরকম কাকু কই কাকু বললে না তো গন্ধটা কিসের, তোমার বাড়ির মধ্যে যে গন্ধটা পাচ্ছি এই গন্ধটা কিসের। এবার উনি একটু থমকেই গেলেন, চুপ করেই গেলেন। চুপ করে গিয়ে উনি বললেন চলো ঘরে বসি। ঘরে বসলেন।
চুপ করে ঘুম মেরে আছেন। দেখে রীতা ম্যাডাম বললেন যে না, যদি কিছু গোপনীয় কোনো ব্যাপার থাকে তাহলে তুমি আমাকে বলো না, বলার দরকার নেই, বা যদি যদি বলতে না চাও তাহলে বলো না। বলছে, তখন বলছে না, না বলার মতন কিছুই নেই গো, তুমি আমার মেয়েরই মতন, তোমাকে না বলার কি আছে বলে উনি শুরু করলেন একটা ঘটনা। এই কথাটা বলতে বলতেই মোটামুটি কাকিমাও 5-7 মিনিটের মধ্যে কি 10 মিনিটের মধ্যে চাটা করে তো চলে এসছেন ওনার কাছে। এবার যখন চলে এসছেন ঠিক তখন উনি বলছেন যেরকম ঘটনাটা উনি বলতে শুরু করলেন। বলছে অ্যাকচুয়ালি জানো তো, আমরা কাউকে সচরাচর বাড়িতে ডাকি না। তখন বলছে ডাকি না মানে, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি ব্যাপার? তখন বলছে আসলে তখন উনি বলতে বলতেই ওনার ওয়াইফকে বলেন যে তুমি একটু ওকে, রীতাকে একটু খোলসা করে ঘটনাটা বলো না, কি হয়েছে, ঘটনাটা বললে ও ব্যাপারটা ঠিক বুঝতে পারবে। তখন ওই ওনার ওয়াইফ তখন বলতে শুরু করলেন, মানে শুভ্র কাকুর যে ওয়াইফ, চাটা রেখে বলতে শুরু করলেন, আসলে মা জানো তো, ঘটনাটা অনেক দিন আগেকার ঘটনা, প্রায় 5-6 বছর তো হবেই। এই বলায় তখন ওই কাকু ওনাকে মানে রেকটিফাই করে দিয়ে বললেন ঘটনাটা 5-6 বছর ঠিক নয়, 6 বছরকারই ঘটনা। তখন বলছে যে মানে আমি উনি আমাকে এই ঘটনাটা ওনার সাথে ঘটেছে, গত বছর ঘটেছে, 2023 সালে ঘটেছে। 6 বছর মানে কত হবে, 2017-র ঘটনা। তখন বলছে যে এরকম 2017 সালের ঘটনা, আমার ট্রেনে তোমাকে প্রথমে দেখেই খুব ভালো লেগে গেছিল, কারণ তুমি ঠিক আমার মেয়েরই মতো। উনি শুনেছিলেন যে কাকুর একটা ছেলে আছে, মানে ছেলে বিদেশে থাকে, এই কথাটাও শুনেছিলেন, ছেলের বউ বিদেশে থাকে, মেয়ে আছে। ট্রেনে কিন্তু ব্যাপারটা শোনেননি, এবং না শোনার জন্য উনি মানে ব্যাপারটা মানে মেয়ে আছে শুনে একটু বেশ অবাকই হলেন। এবং অবাক হয়ে উনি বললেন যে এরকম কাকু কই বলনি আগের দিন যে তোমার মেয়ে আছে? তখন বলছে যে আসলে ও এখন নেই। তখন বলছে নেই মানে? বক্তব্যটা হচ্ছে ওই মেয়ে যার কথা বলছে সে একটা বাড়ির অমতে বিয়ে করতে চেয়েছিল, এবং বাবা মাকে সে কনভিন্স করানোর প্রচুরভাবে চেষ্টা করেছিল, ঠিক আছে, যে কোনো রিজনেই হোক, মানে আসল মানে জায়গাটার ঘটনাটা হচ্ছে যে কোনো কারণেই হোক প্রচণ্ডভাবে চেয়েছিল ছেলেটিকে বিয়ে করার জন্য, মেয়েটি তার নিজের মনোনীত ছেলেকে। কিন্তু বাবার ইচ্ছেতে যে কোনো কারণেই হোক বাবার ইচ্ছে ছিল না মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু মেয়েটা বাবাকে এতটাই ভালোবাসতো, বাবা মাকে ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করবেন, এবং ছেলেটিও ওকে বিয়ে করতো না ওইভাবে, যে কারণের জন্য মেয়েটা অনেক চেষ্টা করেছিল বাবা মাকে কনভিন্স করানোর জন্য। মা চেয়েছিল হয়ে যাক, কিন্তু বাবা কিছুতেই চায়নি, যে কারণের জন্য ওর দাদাও চেয়েছিল বোনের বিয়ে যেন হয়ে যায়, বোনের বিয়ে বোন যেখানে চাইছে। যে কারণে এই ঘটনাটা ঘটার পর থেকে দাদা ওদের সাথে বেসিক্যালি মার সাথে রিলেশন রাখে, কিন্তু বাবার সাথে রিলেশনটা রাখে না। মেয়েটি অনেক কনভিন্স করানোর চেষ্টা করার পর যখন নিরুপায় হয়ে যায়, শেষ পর্যন্ত যখন বুঝতে পারে যে আর বিয়ে করতে পারবে না ওই ছেলেটিকে, এবং বাড়ি থেকে বাবার ক্রমাগত প্রেশার বিয়ে দেবার জন্য এবং অন্য কোনো ছেলেকে দেখানোর জন্য এতটা প্রেশার, ফর দ্যাট মেয়েটি গায়ে আগুন দিয়ে মারা যায়। এবং গায়ে আগুন দিয়ে যখন অ্যাটেম্প করে, এমনভাবেই অনেকে আছে না, মানে গায়ে আগুন দেওয়ার পরও বেঁচে যায়, গায়ে আগুন দেওয়ার পরও নার্সিংহোমে যেতে গিয়ে বেশ অনেক দিন বাঁচে, তারপর মারা যায়। এর ক্ষেত্রে সেটা হয়নি। মেয়েটি এত সজাগভাবে আগুন দিয়েছিল, ঘরের দরজা বন্ধ করে এমন করে আগুন দিয়েছিল যাতে ওকে কোনোভাবেই না বাঁচতে পারে, মানে জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে গেছিলো, ব্যাপারটা বুঝতেই পারছেন। এবং মেয়েটি একবারের জন্য চিৎকার করে। অন্য বাড়ি থেকে আগুন দেখে, মানে ঘরের মধ্যে আগুন জ্বলছে আগুন দেখে অন্য বাড়ি থেকে চিৎকার করে ওদেরকে সজাগ করানো হয়েছিল। এবং ওরা যখন ঘরের জানলা ভেঙে দেখে মেয়েটির সারা শরীর পুরোপুরি পুড়ে গেছে, পুরোপুরি, এবং রক্তাক্ত অবস্থায় মাংসগুলো গলে গলে পড়ছে, বুঝতেই পারছেন। এবং তার একটা খুব বিকট গন্ধ, মানুষের মাংস পোড়ার গন্ধ বুঝতেই তো পারছেন, মাংস যদি পুড়ে যায় একটা চুল পুড়লে কিরম গন্ধ বেরোয়, তাই না, মাংস পোড়ার গন্ধ। এবং সেই গন্ধটা এতটাই তীব্র
পাড়ার লোকেরা কয়েকদিন ঘুমোতে পারেনি, এরকম একটা ব্যাপার। মেয়েটি সঙ্গে সঙ্গে স্পট মারা যায়, মানে মেয়েটিকে নিয়ে যাওয়ার মতন আর পরিস্থিতি ছিল না। মানে ওরা যখন আগুন দিয়ে দরজায় যখন ভেঙেই যায়, খুলে ভেতরে যখন ওরা ঢোকার পর দেখে যে মানে কিছু নেই, মানে কোনো জায়গাটা ধরা যাচ্ছে না, বুঝতেই পারছেন, মানে তখন অলরেডি ডেড সে, মানে তার কোনো জ্ঞান চেতনা চোখ খোলা হিসাবের কোনো গল্পই নেই, ডেড সে। এই ব্যাপারটা হওয়ায় খুব মানে তার মানে বাবা প্রচণ্ডভাবে মুচড়ে পড়ে, এটা স্বাভাবিক কথা। বাবা প্রচণ্ডভাবে মুচড়ে পড়ে, মেয়ের বাবা। মানে তখন উনি ভাবলেন যে আমি যদি বিয়ে দিয়ে দিতাম তাহলে অ্যাটলিস্ট চোখের ওপর মেয়ের মৃত্যুটা দেখতে হতো না। এবং ওই রীতা ম্যাডামকে অলমোস্ট ওনার মেয়ের বয়সী, সেই কারণে ট্রেনে যখন আলাপ হয়েছিল তখনই মানে ওর সাথে ওর প্রতি একটা তীব্র টান অনুভব করেছিল এবং ওকে বাড়িতে নেমন্তন্ন করেছিল। ছেলেটি ওনার ছেলে বোনের এই মৃত্যুর পর থেকে বাবার সাথে আর যোগাযোগ রাখেনি, মায়ের সাথে যোগাযোগ রাখে কিন্তু বাবার সাথে এক ফোঁটা যোগাযোগ রাখে না। এইবার ঘটনাটা হচ্ছে ওই গন্ধটা, সেই চামড়া পোড়া গন্ধটা ওই বাড়িতে আজও আছে। আজও প্রতি পদক্ষেপে ওনার বাবাকে ফিল করিয়ে দেয় আমি মরে গিয়েও তোমাদের সঙ্গেই আছি। এবং যদি কেউ ওনার বাড়িতে নতুন যায়, এই ঘটনাটা উত্থাপন করানোর জন্য সে বেশি করে নাকি এই গন্ধটা পায়। অন্যদিন যতটা না গন্ধ বেরোয়, কেউ নতুন কোনো অতিথি ওই বাড়িতে এলে গন্ধটারও তীব্র বেরোয়। এই তীব্রতার জন্যেই আলটিমেটলি কথা প্রসঙ্গে ওঠে এই গন্ধটা কোথা থেকে আসছে, এবং গন্ধটা কোথা থেকে আসছে যখন হয় তখন লাস্ট মুহূর্তে ওনাদেরকে বলতে বাধ্য হন আলটিমেটলি গন্ধটা কোথা থেকে এসছে। এই ক্ষেত্রেও রীতা ম্যাডাম গন্ধটা পাওয়ার পর বলতে জিজ্ঞেস করে এবং অনেকবার কোয়ারি করার পর লাস্ট পর্যন্ত ওনারা বলতে বাধ্য হয় ঘটনাটা কি আসলে ঘটেছিল এবং তার জন্য গন্ধটা কিভাবে এসছিল। এবং রীতা ম্যাডামের মাথায় যে টাচ করেছিল সেইটা কিন্তু ওই মেয়েটিরই কিন্তু অশরীরী আত্মা। এবং যখন উনি ভেবেছিলেন যে মাথার মধ্যে এরকম কেন এরকম মানে টাচ, এই শীতল একটা ঠান্ডা হাত বা পরের বার যে ধাক্কা মেরেছিল, এবং যখন এই জিনিসটা করার পর রীতা ম্যাডাম ঘুম থেকে উঠে পড়ে তখন উনি বলেছেন যে আমি যখন উঠে পড়ি তখন যেন গন্ধটা আমাকে তীব্রতর গন্ধ, আমাকে যেন ডাকছে, গন্ধটা তখন যা গন্ধটা ছিল আমাকে যেন ডাকছে। এবং যে কারণে ওই ডাকার ফলেও 3 তলায় উঠে চলে গেছিল এবং 3 তলায় উঠে 3 তলায় গিয়ে পার্টিকুলার যে ঘরগুলোতে তালা দেওয়া ছিল সেখানে গিয়ে ও দাঁড়িয়ে গন্ধটাকে ফিল করে যে একটা পার্টিকুলার কোনো একটা ঘর থেকেই গন্ধ বেরোচ্ছে, যেটা ওনার মেয়ের ঘর ছিল এবং যে ঘরে পুড়ে গেছিল। ব্যাপারটা বুঝতে পারছেন? যে ঘরে মেয়েটি পুড়ে গেছিল সেই ঘর থেকেই গন্ধটা বেরোচ্ছিল। এবং এটা ওরা সেদিন না ঘুমিয়ে পড়েছিল বলে, এবং সন্ধেবেলার পর ওই বাড়িতে বাইরের কোনো অতিথি থাকলে আরও অনেক কীর্তিকলাপ রীতা ম্যাডাম দেখতে পেত। এবং সেই মুহূর্তে শুভ্র কাকু ওনাকে বলে যে তোমাকে সকাল থেকে কেন আমি তাড়া করছিলাম, এই কারণের জন্য যে সন্ধ্যের পর আমি চাইছি না যে তুমি আমাদের বাড়িতে থাকো। তখন বলছে মানে কেন? তখন বলছে আমরা চাই না এই বাড়িতে যারা অতিথি আসে তারা যেন কোনো রকম বিপদ বা কোনো রকম প্রবলেম ফেস করে, কারণ সন্ধ্যেবেলা হয়ে গেলে এই বাড়িতে অনেক কিছু হয় যেগুলো আমি আর আমার ওয়াইফ থাকলে কিন্তু সেটা হয় না, কিন্তু থার্ড পার্সন যদি কেউ থাকে তারা কিন্তু অনেক কিছু দেখতে পায়। যে কারণের জন্য তুমি যখন হয়তো মনে করলে যে সকালবেলা থেকে আসার পর আমি কেন তোমাকে লাঞ্চ তাড়াতাড়ি করালাম এবং তাড়াতাড়ি কেন চা খাওয়াচ্ছি, যাতে সন্ধ্যের হওয়া অবধি তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি একজন অতিথিকে ডেকে তাকে চলে যেতে বলছি, বাট দ্য রিজন ইজ দ্যাট। এই ব্যাপারটা শোনায় রীতা ম্যাডাম প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় এবং বুঝতেই পারছেন ব্যাপারটা কেন অবাক হয়ে যান। এবং তখন বলে যে এরকম আমি কি তোমাদের এখানে একটা রাত থাকতে পারি? উনি খুব সাহসী, থাকতে পারি? তখন শুভ্র কাকু বলেছে না মা, তুমি এখানে থেকো না। আমি আমার নিজের চোখে নিজের মেয়ের এত বড় দুর্ঘটনা দেখেছি, এত মর্মান্তিক মৃত্যু দেখেছি, আমি আর কারোর জীবনে ক্ষতি হতে দিতে পারি না। কারণ আমার এই বাড়িটা, মানে উনি বলছেন যে ওনার ওই বাড়িটা নাকি অভিশপ্ত হয়ে গেছে এই মুহূর্তে। যে ওনার বলছেন যে তুমি আমাকে দেখলে বা আমার ওয়াইফকে দেখলে তুমি বুঝতে পারবে না
এই বাড়িতে আমি আমার ছেলের বউকেও আসতে বলি না, যদিও রিলেশন নেই, ছেলেকেও বলি না, এবং তার আমার নাতি নাতনিকে ওই বাড়িতে আর আসতে বলি না। এবং দুর্ভাগ্য বলো সৌভাগ্য বলো, এই বাড়িটা পাড়ার লোকেরা যেহেতু জানে কেউ এই বাড়িটা কিনবে না, যত জলের দরেই আমি বিক্রি করি। আর আমরা এত বছর তো এই বাড়িতে বড় হয়েছি, মানে জন্মেছি, পুরো কর্ম জীবন সমস্ত কিছু হয়েছে, আমাদের জন্য আমরা কেউ এই বাড়িটাকে ছেড়ে চলেও যেতে পারবো না। সেই কারণের জন্য আমরা এই বাড়িতে রয়েছি। সেই জন্য মা, আমি তোমাকে নিজে বারণ করছি, তুমি আমার বাড়িতে থেকো না। রীতা ম্যাডাম তখন ব্যাপারগুলো বোঝে, যে ফিলিংসটাও বোঝে একজন মৃত মেয়ের বাবার ফিলিংসটা, এটা তো বোঝা উচিত, স্বাভাবিক কথা। যত যাই খারাপ হোক, বাবা মা কখনো খারাপ হয় না, হতে পারে না। মতের হয়তো অমিল হতেই পারে, কিন্তু সে তো এটা চিন্তা করেনি যে মতের অমিলের জন্য মেয়ে এরকম একটা কি বলবো ডেঞ্জারাস ডিসিশন নিয়ে নেবে নিজের জীবনে। এটাও ভদ্রলোক আশা করতে পারেনি। আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিও না, যদিও এটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে রীতা ম্যাডাম নিজে ফিল করেছিলেন যে সত্যি ওই বাড়িটা অভিশপ্ত বাড়ি হয়ে গেছে, এবং তার থেকেও বড় কথা, ওই বাড়িতে উনি শোনার পর, ওই দুর্ঘটনাটা শোনার পর যে হয়েছিল, সেটা শোনার পর ওনার মনে হয়েছিল যে ওই বাড়িতে সত্যি নতুন মানুষের পক্ষে যাওয়া এবং থাকা সর্বক্ষণই যেন একটা কিছু মানে জানান দিচ্ছে যে আমি আছি, আমি আছি, এখানে আছি, সর্বক্ষেত্রেই জানান দিচ্ছে। এবং তার ফলে কি বলবো, তার ফলে ওনাদের মানে কি মানে মাথার মানে যে কোনো কিছুতেই একটা সর্বক্ষণ টেনশন রয়েছে, এটা উনি বললেন। যেটা যাই হোক, এটা ছিল রীতা ঘোষের ঘটনা। কেমন লাগলো আপনাদের বলবেন, অবশ্যই বলবেন। আমি একটু ঘটনাটা একটু একটু অন্যরকম পেলাম, আমি অন্যরকম পেলাম বলে আমি আপনাদেরকে শোনালাম। মানে আমার তো খুব ভালো লেগেছে ঘটনাটা, কারণ আমি গন্ধ নিয়ে, এইটা নিয়ে মনে হয় আমি 3 বা 4টে ঘটনা বললাম গন্ধ নিয়ে। কারণ ভূত বা ভৌতিক ঘটনা সবসময় তো আর একরকম টাইপের হয় না, মর্মান্তিক ঘটনা। এবং এর ক্ষেত্রেই আমি না, সরি, চারটে ঘটনা বললাম আমি এই পর্যন্ত এত বছরের মধ্যে, যে গন্ধ নিয়ে ঘটনা, গন্ধ নিয়ে সত্যি মারাত্মক হয়। মানে বা ওই এই ক্ষেত্রে শেষে আমি একটা কথাই সবসময় বলি, সেটা হচ্ছে যে খারাপ গন্ধ, আষ্টে গন্ধ, তখন আপনি বুঝবেন আপনার আশেপাশে, মানে যদি কোনো সেটা যদি সোর্স না পান যে কোথা থেকে গন্ধ, এই যেমন যদি আপনার বাড়ির পাশে নর্দমা থাকে, খারাপ গন্ধ বেরোতেই পারে, এটা কোনো ইস্যু না। যদি নর্দমা না থাকে বা কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনি যদি কোনো খারাপ গন্ধ পান, তাহলে বুঝবেন যে আপনার আশেপাশে কোনো অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। আপনার ক্ষতি করবে না, কিন্তু অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। আবার ঠিক সেরকমই আপনি যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর ফুলের গন্ধ পাচ্ছেন বা ধূপের গন্ধ পাচ্ছেন, সেটারও যদি কোনো আননোন সোর্স থাকে, তাহলে বুঝবেন যে কোনো পবিত্র আত্মা আপনার চারপাশে ঘোরাফেরা করছে। এটা আমি বলি না, এটা মানে আমি পড়েছি, অনেক জায়গায় পড়েছি, এক জায়গায় অনেক জায়গায় পড়েছি, বলে তাই। এবার আসছি আজকে দিবাকর ঘোষের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, দুঃখজনক ঘটনা তো নিশ্চয়ই, যে কোনো মৃত্যু তো দুঃখজনক, অবভিয়াসলি দুঃখ নেয়, বলে তো লাভ নেই। দিবাকর ঘোষ যে কমপ্লেক্সে থাকেন, সেই কমপ্লেক্সে প্রায় 200-র বেশি ফ্ল্যাট আছে। বুঝতেই পারছেন, খুব বড় কমপ্লেক্স, এবং চারিদিকে খুব সুন্দর সিকিউরিটি সিস্টেম। কিন্তু সিকিউরিটি সিস্টেম বলতে মানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সিসি ক্যামেরা, তারপর বিভিন্ন রকম ব্যাপার ট্যাপার করা, তারপরে ইন্টারকম করা, কথা বলা, মানে এ করার জন্য সমস্ত কিছু, সব কিছুই মোটামুটি ঠিকঠাক। কিন্তু ওদের কমপ্লেক্সের ঠিক পেছন দিকটা খুব বড় ওয়াল দিয়ে চারিদিকটা ঘেরা, উঁচু ওয়াল দিয়ে চারিদিকটা ঘেরা, কাঁটা তারের বেড়া টেরা দিয়ে ঘেরা। কেন? মানে তার কারণটা উনি আমাকে বললেন, যেরকম আমাদের কমপ্লেক্সটা দেখতে ভালো, আপনি যত উঁচুতে যাবেন তত ফ্লোর থেকে আপনার চারিদিকে নৈসর্গিক দৃশ্যও খুব ভালো, কিন্তু রেল লাইনে, হ্যাঁ সে তো পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যায়, যে কোনো জায়গায় পচা গন্ধ তো পাওয়াই যায়। তা উনি বলছিলেন যে ওনার ওখানে নৈসর্গিক দৃশ্যটা খুব ভালো, কিন্তু রাতের অন্ধকার হয়ে গেলে মানে পুরো জায়গাটা পেছন দিকটা যেন জলা জমি, মানে বুঝতে পারছেন কিরকম একটা জায়গা,
কলকাতার উপকণ্ঠে, মানে কলকাতার কাছেই, মানে অবভিয়াসলি অ্যাড্রেস কলকাতা। এবং ওনার এটা মানে উনি ফ্ল্যাটটা কিনেছেন মোস্ট প্রবাবলি কবে কিনেছেন, 2021 উনি ফ্ল্যাটটা কিনেছেন। ঠিক আছে, 2021 ফ্ল্যাটটা কিনেছেন, তার মানে এখন 2024, 21, 22, 23, 24, জাস্ট 3 বছর হয়েছে। এবং উনি বলছেন যে এরকম ফ্ল্যাটটা কিন্তু অসাধারণ, মানে সব দিক দিয়ে খুব ভালো, যাতায়াতের সুবিধে, গাড়ি রয়েছে, যাতায়াতের সুবিধে। বাট ওই একটাই প্রবলেম, মানে সন্ধ্যে নেমে গেলে ফ্ল্যাটের পেছন দিকটা মানে ঘন অন্ধকার ঘুটঘুট করছে, মানে ওই মাঝে মধ্যে ওই পেছনের দিকে জায়গা, আপনি বেশি দূর যেতে হবে না, অনেক কলকাতার একদম বাইপাসের ধারে যে ফ্ল্যাটগুলো, বড় বড় ফ্ল্যাটগুলো হয়েছে, তার পেছন দিকটা দেখলে আপনি সেগুলোই দেখতে পাবেন। এটা কিন্তু নতুনত্ব কিছু নয়। মানে অনেকে মনে করছে কলকাতার উপকণ্ঠে, উনি বলছেন হয়তো অনেক দূরের কথা, অনেক দূরের ব্যাপার নয়, বাইপাস দিয়ে যাচ্ছে, বাইপাসের ঠিক পেছন দিকটায়, তার পেছন দিকটা কিন্তু আমি একদিন গিয়েছিলাম, ঠিক আছে, দুপুরবেলা জিপিআরএস চালিয়ে গিয়েছিলাম। আমি লাস্টে মানে ভুল করে ব্যাক করতে বাধ্য হয়েছি, ঠিক আছে, এমন জায়গায় চলে গেছিলাম 10-15 মিনিটের মধ্যে, এমন জায়গায় চলে গেছিলাম যে জায়গা দেখে আমার দুপুরবেলাতে ভয় লাগছিল, কারণ আমার হাতের মধ্যে রিসলেট ছিল, আংটি ছিল, আমার নিজেরই ভয় লাগছিল যদি আমার গাড়িটাকে কেউ আটকা, মানে বুঝতে পারছেন কীরকম আছে, সেই রকমই ওরকমই ওনার ফ্ল্যাটের ব্যাক পোর্শনটা। হ্যাঁ, ওই রাত্রিবেলা হলে সবাই ওই মানে ঘোরে কমপ্লেক্সে, বিভিন্ন জায়গায় বড় জায়গা থাকলে কি হয়, ছাদে ঘোরে, কেউ কেউ স্কাই ওয়াক করে, আবার কেউ কেউ কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে, কারণ এগুলোতে আপনার ওয়াটার বডি প্রচুর থাকে, দেয়, রাখে। তারপর সুন্দর সুন্দর গার্ডেনিং করে, যেখানে মানুষ ঘুরতে পারে, ঠিক আছে, গল্প করতে পারে, এছাড়া তো উপায় নেই। তখন ঠিক এরকমই একদিন উনি ঘুরছিল ওই নিচে কমপ্লেক্সের চারিদিকে ঘুরছিল, তখন উনি দেখলেন যে এরকম মানে ওই একদিন ডিনারের পর, মানে হয়তো কোনো শরীর খারাপ বা বদহজম হচ্ছিল, সেই জন্য উনি বললেন যে, ওয়াইফকে বলেছিলেন যে আমি হেঁটে আসি। তো তখন ওয়াইফ বলেছিলেন যে তুমি এত রাতে যাবে, বলেছে হ্যাঁ যাই, এক কমপ্লেক্সের মধ্যেই তো ঘুরবো। তখন ঠিক আছে যাও, কমপ্লেক্সের মধ্যে তো সেফ, সেখানে তার কোনো অসুবিধে নেই, ভয়ও কিছু নেই। তা উনি হাঁটছিলেন, উনি হাঁটতে হাঁটতে যখন যাচ্ছেন, ঠিক তখন উনি লক্ষ্য করলেন যে একজন সিকিউরিটি খুব লাঠিটা নিয়ে খুব মানে গম্ভীরভাবে বসে আছেন এবং হনুমান চল্লিশা মোবাইলে চালিয়ে শুনছেন। তা উনি হনুমান চল্লিশাটা শুনে একটু দাঁড়ালেন, যেহেতু যেই দাঁড়ালেন সঙ্গে সঙ্গে সিকিউরিটিও ওনাকে দেখে উঠে দাঁড়ালো, ন্যাচারালি ফ্ল্যাট ওনার্স উঠে তো দাঁড়াবেই, উঠে দাঁড়ালেন ওনাকে দেখে, এক্সকিউজ মি, উঠে দাঁড়ালেন। এবং উঠে দাঁড়ানোর পর উনি তো বলেন, উনি দেখলেন, দেখে বলা তাকিয়ে হাসলেন, দুজনকে হাসলেন, হাসার পর বললেন যে আপনি কি রোজ হনুমান চল্লিশা শোনেন? তখন ওই সিকিউরিটি ওনাকে বলেন যে হ্যাঁ আমি রোজই শুনি, রোজই রাত্রিবেলা শুনি। তখন হ্যাঁ খুব ভালো, খুব ভালো, সারাদিনে যা পাপ করছেন পাপ মোচন হবে, এসব বলে টলে বলার পর বলছে বলছে যে না স্যার, আমি হনুমান চল্লিশা সেই কারণের জন্য শুনি না। তখন বলছেন যে মানে আমরা তো হনুমান চল্লিশা পড়ি যা মানে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া, বিভিন্ন কারণের জন্য। তা বলছি যে হ্যাঁ সাহেব, আমি সেই কারণের জন্যই হনুমান চল্লিশা শুনি, আমি মুখস্থ করে রাখতে পারিনি, সেই জন্যই শুনি হনুমান চল্লিশা। বলছি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তখন বলার পর ওনার একটু কিরকম একটা খটকা লাগলো, তখন ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ভয় পান? সেকেন্ড পিপল কি শোন, মানে কেন হনুমান চল্লিশা শোনে বা পড়ে, তার একটাই মাত্র কারণ হচ্ছে, সেকেন্ড কারণটা হচ্ছে ভয় পায় বলে, প্রথম কারণটা হচ্ছে বিপদ আপদ থেকে যে কোনো জায়গায় হনুমানজি রক্ষা করে, আর সেকেন্ডটা হচ্ছে ভয় পায় বলে। তখন লোকটি, যিনি গার্ড ছিলেন, তিনি বলে হ্যাঁ, মাথা নাড়িয়ে। তখন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার কথা শুনে, কেন আপনার রাত্রিবেলা এখানে গার্ড দিতে কি ভয় লাগে? তখন বলছে হ্যাঁ ভয় লাগে। তখন বলছে কেন ভয় লাগে কেন? তখন ভদ্রলোক, মানে এই যে সিকিউরিটি ছিলেন, তিনি কমপ্লেক্সের পেছন দিকটা থেকে আঙুল তুললেন, আঙুল তুলে দেখিয়ে বললেন যে এরকম ওই দিকটা খুব খারাপ। তখন বলছে খারাপ, উনি এবার দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন খারাপ, ওই দিকে কী আছে? মানে ওই ওই পেছনের পোর্শনেই তো ওনার ফ্ল্যাট, ওনারও ফ্ল্যাটে, হয়তো 4-5 তলা, কোন তলা আমি জানি না, কিন্তু খারাপ মানে? তখন বলছে
আসলে এখানে আমরা সিকিউরিটি যারা রাত্রিরে থাকি তারা আমরা অনেকেই অনেক কিছু দেখেছি। আমরা পেছনের দিকটায় একজন কেউ যাই না, একসঙ্গে দল বেঁধে অনেকে যাই। বুঝতেই পারছেন কত বড় কমপ্লেক্স, 100টা ফ্ল্যাট আছে, বেশ বড়ই কমপ্লেক্স। তখন বলছে যে এরকম এই কথাটা বলার একটু বেশ অনুসন্ধিৎসা সুরে উনি বললেন যে মানে কিউরিওসিটি জাগবে, তো আমার হলেও জাগতো, আপনার হলেও জাগতো, যে এখানে কি আছে। তখন বলছে যে আপনি শুনবেন? তখন বললো যে হ্যাঁ, কেন শুনবো না। বলছে না আসলে আমরা ফ্ল্যাট ওনার্সদের তো বলি না কথাগুলো, কারণ তাদের এটা বাড়ি, তাদের বাড়ি নিয়ে বললে তাদের খারাপ লাগবে বা তাদের মানে তাদের অন্য কিছু মনে হয়, সেই জন্য আমরা বলি না, কিন্তু আপনি জানতে চাইছেন বলে আমি বলছি। তখন উনি বললেন হ্যাঁ বলুন না, আমি জানতে চাইছি, বলুন কী ব্যাপার। তখন উনি বললেন যে এরকম একদিন রাত্রিবেলা আমি ঘুমোচ্ছিলাম, রাত্রিবেলা লাঠি হাতে ঝিমুনি এসে গেছিলো, প্রায় রাত 2-2:30 হবে। তখন আমার সপক্ষে মানে ওই ঘুমোলেও, বসে ঘুমোলেও তার তো মানে কি বলবো, তার তো আর ওই ওই ব্যাপারটা শুয়ে ঘুমানোর মতন অতটা ঘুম আসে না, একটা তন্দাচ্ছন্ন ব্যাপারটা হয়। তখন বললো এরকম আমি ঘুমিয়ে পড়েছিলাম, লাঠিটা হাতে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ আমি কেউ একটা আমার লাঠিটাতে যেন ধাক্কা মারি, এবং লাঠিটা ধাক্কা মারা, আমি লাঠিটার মধ্যে সাপোর্ট দিয়ে যেন বসেছিলাম, আমিও মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে। তখন এবং পড়ে যখন গেলাম, সামনের দিকে যখন পড়ে গেলাম, আমি মানে খুব করে উঠেছি, উঠে দেখলাম যে আমার তখন মনে হলো যে আমি হয়তো ঘুমের ঘোরেই পড়ে গেছি। এরকমই আমি আবার নিজের শরীর টরীর ঝেড়ে টেরে, জামা কাপড় ঝেড়ে টেরে আবার বসলাম। আবার কিছুক্ষণ পর, বেশ বেশ অনেকক্ষণ পর, এদিক ওদিক ঘুরে আসার পর আবারও যখন আমার ঘুমটা এসেছিলো, তখন আমি কোনো রকমে আবারও রকম করে বসে রইলাম। বসে রইলাম যখন, এবার আমি স্পষ্ট বুঝলাম আমার লাঠিকে কেউ ধাক্কা মারল। লাঠিকে কেউ ধাক্কা মারলো, যে কারণের জন্য আমি লাঠিটাকে ধরে নিচে পড়ে গেলাম, লাঠিটা শুদ্ধ নিচে পড়ে গেলাম। এবারেও আমি নিজেকে আটকাতে পারিনি, আমি পড়ে গেলাম। তখন উনি তখন বলছি যে এরকম আপনি পড়ে গেলেন, সে তো ঘুমিয়ে থেকে পড়ে গেছেন। তখন বল না স্যার, আমি ঘুমিয়ে থেকে পড়ে যাইনি। আমি প্রথমবার ভেবেছিলাম ঘুমিয়ে থেকে পড়ে গেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি স্পষ্ট ফিল করলাম আমার লাঠিটাকে কেউ ধাক্কা মারল, এবং ধাক্কা মারার জন্য লাঠিটা সরে গেল, সরে গিয়ে আমি নিয়ে ছিটকে পড়লাম। বলতে এতে ভূতের ভয় পাওয়ার মতন কি আছে, মানে এখানে কিছু আছে, এটার ফিল, এটা প্রমাণ কি? তখন বললো স্যার এটা একদিনের ঘটনা নয়। রাত্রিবেলা যারা যারা এই কমপ্লেক্সের মধ্যে সিকিউরিটি নিতে পেছনের দিকে এসে ঘুমোয়, মানে ঘুমোর দিকে এসে যখন সিকিউরিটি গার্ড, আমরা যখন গার্ড দিই, গার্ড দেওয়ার পর যদি আমাদের ঘুম আসে, সে কোনো একটা ধাক্কা খাবে, এবং শুধুমাত্র ধাক্কা খাবে না, এবং বোঝা যাবে যে সেই মুহূর্তে যখন সে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, একজনের পায়ের আওয়াজ পাওয়া যায়, যে শুধুমাত্র খালি ধাক্কা মেরে ক্ষান্ত নয়, সে ফিল করাবে যে সে ওখানে আছে, সে ওই জায়গাতে আছে, এইটা ফিল করাবে। তিনি তখন বললেন কি বলছেন আপনি, এটা কখনো হতে পারে না। মানে ভদ্রলোক হয়তো মানে বিশ্বাস করেন না, হতেই পারে, যে কোনো মানুষ না দেখলে অনেকেই বিশ্বাস করে না, না সে ব্যাপারটা হয়তো উনি বিশ্বাস করেন না, সে কারণের জন্য উনি বলছেন যে এটা 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 কী করে দিবাকর বাবু, হয়তো এটা কী করে সম্ভব, এটা হয় নাই কখনো। তখন উনি বলছেন হ্যাঁ স্যার, এটা আপনি আমাকে নয়, রাত্রিবেলা যারা গার্ডে থাকে তাদেরকে আপনারা আপনি জিজ্ঞেস করুন, তারা প্রত্যেকে একই উত্তর দেবে। বললো ব্যাস এইটুকু? বলো না। তখন উনি বললেন না, এইখানে যারা, আমরা যখন গার্ড দিই, পিছনের যে পাঁচিলটা উঁচু করা আছে, আমরা ওই পাঁচিলের ওপর থেকে দেখেছি, প্রথম দিন দেখে আমরা বিশ্বাস করতে পারিনি, কোনো একজন মহিলা পাঁচিলের ওপর থেকে রাত্রির অন্ধকারে হেঁটে বেড়াচ্ছে, এবং হাঁটার তার স্টাইলটা হাঁটার মতন নয়, যেন পাঁচিলের ওপর দিয়ে ভেসে ভেসে সামনের দিকে পাঁচিলটা মানে পাঁচিল দিয়ে যাচ্ছে। এটা আমরা প্রথম অবস্থায় অনেকে মানে মানে ভাবতে পারিনি যে এটা হচ্ছেটা কি, কিন্তু তারপর আমরা যখন বুঝতে পেরেছি যে তার হাঁটা চলাটা ভেসে যাওয়ার মতন ব্যাপার, মানে ভেসে ভেসে পাঁচিলের ওপর দিয়ে হাঁটছে, তখন আমরা বুঝেছি যে এই মানুষ নয়, এ অন্য কিছু। তার কারণ এই
এই বিল্ডিংটার পেছন দিকে জলা জমি আছে, বা তাছাড়া একটার সময় এইসব জায়গায় দিনে দুপুরে মেরে ফেলে তাদেরকে পুঁতে দেওয়া হতো, এবং সেই জায়গাগুলো প্রচুর প্রচুর কম দামে বড় বড় প্রমোটাররা কিনে নিয়েছে, এবং সেই কচুরিপানা পুকুরে কত যে বডি তারা বার করেছে পরে, মানে সেটা ভাবার বাইরে। তার ওপরই বড় বড় কমপ্লেক্সগুলো কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে বললো যে তখন উনি তখন দিবাকরবাবু তখন ওনাকে সিকিউরিটিকে জিজ্ঞেস করেছিল যে আপনাকে যদি আমি আমাদের কমপ্লেক্সে কমিটিতে ডাকি বা আপনাদের কাউকে ডাকি, আপনারা এই কথাগুলো বলতে পারবেন তো? তখন উনি বলেন যে নিশ্চয়ই বলতে পারবো, কেন বলতে পারবো না, আমাদের সিকিউরিটি গার্ডের হেডই তো বলেছে, আমাদের হেডই বলেছে রাত্রিবেলা যেন কমপ্লেক্সের পেছনের দিকে কেউ একা আমরা না যাই। কারণ উনি একজনের কাছ থেকে রিপোর্ট পায়নি, এবং যে কারণের জন্য রাত্রিবেলা খুব কম সিকিউরিটি আছে যারা রাত্রিবেলা কাজে জয়েন করতে চাইছে, যারা বলছে রাত্রিবেলা আমরা ডিউটি দেবো না, আমাদের দিনে ডিউটি দিয়ে দেবো, রাত্রিবেলা আমরা ডিউটি দেবো না। এছাড়া নাকি একটা ওই বুঝতেই পারছেন গ্যারেজ কভার, যে গ্যারেজগুলো পাওয়া যায় সেই কভার গ্যারেজে একটা বাচ্চাকে দেখা যায়, সেই বাচ্চাটা হঠাৎ করে দেখছে দৌড়ে আসছে। প্রথম অবস্থায় ভেবেছিল, এবং সেই বাচ্চাটাকে দেখে মনে হয় না তারা ফ্ল্যাট ওনার্সের কোনো বাচ্চা, মানে তাদের পোশাক আশাক দেখে সেই বাচ্চাটা দেখে মনে হয়তো কেয়ারটেকার, হয়তো বিল্ডিংয়ের কেয়ারটেকারের বাচ্চা। সে যখন দৌড়ে আসছে তখন অত রাত্রিবেলা বাচ্চাটাকে দৌড়ে আসতে দেখে সিকিউরিটিও দৌড়ে গেছে সামনের দিকে, দৌড়ে গিয়ে দেখে কেউ নেই সামনের দিকে, অথচ তারা কিন্তু স্পষ্ট দেখতে পেলো বাচ্চাটা এসছে, তারপর দেখছে কেউ নেই। মানে ভাবুন একবার, মানে মানে কীরকম মানে মনে হতে পারে, এবং তারা কেন এই ব্যাপারগুলোতে ভয়টা পেয়েছিল, ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল, তাই না? তা তখন বলছি যে এরম ঘটনা এখানে ঘটে, কই আমি তো এতদিন ধরে আছি, 2021 থেকে আছি, কই আমি তো কিছু জানি না। তখন বলছি যে কোনো ফ্ল্যাট ওনার্সই জানে না, একমাত্র যারা কমিটি লেভেলে আছেন তারা ছাড়া কেউ জানে না, এবং এটা জানানোটাও প্রমোটারের বারণ আছে আমাদেরকে। তার কারণ হচ্ছে জানালে হয়তো এখানে ভয়ের চোটে অনেকে ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে যাবে। ইভেন একজন দুজন যারা খুব রাত্রির বেলায় গাড়ি নিয়ে আসে, মানে গাড়ি নিয়ে ফেরে কমপ্লেক্সে, আছে না অনেকে পার্টি সেরে 1টা 2টো, শনিবার দিন বা শুক্রবার দিন রাত্রিবেলা 1টা নাগাদ ফিরলো, শনিবার 1টা নাগাদ, 1টা 2টো নাগাদ ফেরে, খুব রাতে যারা ফেরে তারা একজন ফিল করেছে। একজন গাড়ির কাজ খোলা ছিল, সেই অবস্থায় যখন গাড়ি পার্কিং করছিল তার মনে হয়েছে হঠাৎ করে যখন গাড়িটাকে ব্যাক করিয়ে যখন যাচ্ছে, লুকিং গ্লাসে দেখতে পেয়েছে কেউ একজন আলখাল্লা পরে গাড়ির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। উনি হঠাৎ করে তাকে দেখেছেন এবং সঙ্গে সঙ্গে উনি ব্রেকটা মেরেছেন। ব্রেকটা মারার পর উনি যখন পেছন দিকে এসছেন দেখেন পেছন দিকে কেউ নেই, এবং এটা একবার নয় 2-3বার হয়েছে তার সাথে, সেই দিনই একেবারে। এবং সে সিকিউরিটিকে দেখে খুব ধমকেছিল যে তোমরা ভালো করে গার্ড দিচ্ছ না, এখানে কেউ একজন কোনো চোর ঢুকে গেছে। তখন ওরা কথাটা শুনে তখন ওদেরকে সিকিউরিটিটাও বলে তখন যে না স্যার আপনি যাকে দেখেছেন সে চোর নয়। তখন ওই চোর নয় মানে আমি দেখতে পেলাম যখন ব্যাক করছিলাম দেখতে পাচ্ছি সে কোনো গাড়ির পেছনে লুকিয়ে গেছে, ন্যাচারালি সে ভাবছে তো গাড়ির পেছনে লুকিয়ে পড়েছে কোনো একটা গাড়ির পেছনে, আমি দেখতে পেয়েছি বলে লুকিং গ্লাসে। তখন বলছে না স্যার সে কোনো চোর নয়, কোনো কিছুই নয়, আসলে সে মানুষই নয়। ওই একজন দুজন যারা ছিল যারা জানে তারা তারপর কি করতো, পার্কিং রাত্রিবেলা ব্যাক পোর্শনে গিয়ে আর করতো না, তারা গাড়িটা নিয়ে এসে সামনের দিকে রেখে দিত। পরের দিন সকালবেলা তারা হয় অফিসে যদি বেরিয়ে যেত, আর অফিসে না বেরোলে সকালবেলা যখন মানে ওই ভিজিটার্স পার্কিংয়ে রেখে দিত, আর পেছন দিকে তারা গাড়ি নিয়ে যেত না, যেখানে সিকিউরিটি চেকিং রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, সেই সব জায়গায় তারা গাড়িটাকে রেখে দিত, কারণ বেশি পেছন দিকে তারা রাখতে মানে নিজের গ্যারেজে তারা রাখতে যেত না। আরেকজনের ঘটনা ঘটেছিল, সে ওই রকম ব্যাক পোর্শনে দেখতে পেয়ে সে ভেবা চাকাকে গিয়ে ব্রেক মারতে না গিয়ে ব্যাক করছিল, যখন ব্রেক নামের অ্যাক্সিলেটার মেরে দেয় এবং গাড়িটা এসে পেছনে সজোরে দেয়ালে ধাক্কা মারে তার। এবং সে তো তখন ভাবে যে যাকে মানে যে মানুষটা পেছনে এসে দাঁড়িয়েছিল সে তো মরে গেছে, ন্যাচারালি সে তো অ্যাক্সিলেটারে পা চেপে দিয়েছে, ন্যাচারালি গাড়িটা তো ব্যাক করে পেছন দিকে ধুম করে মেরেছে, তারপরে সে তখন পিছন দিকে ভয়ের চড়ে তাড়াতাড়ি দৌড়ে সে মানুষটাকে বাঁচানোর চিন্তা করেছে, দেখি সে কোথায়, কেউ নেই। যখন তারা মানে সিকিউরিটিরাও আওয়াজে কেটে দৌড়ে এসছে এবং তিনি মানে সবাই যখন প্ল্যাটুনার্সরা কেউ জেগে গেছে,
যখন এসছে তখন সিকিউরিটি থেকে যখন বলে একজন মানুষকে আমি হয়তো ভুল করে ধাক্কা মেরে দিচ্ছি, আমি পেছনে দেখলাম, তখন ওনারা বলেন যে না স্যার চলে যান আপনি, কোনো অসুবিধা নেই, আপনার কিছু হয়নি, কাউর কিছু হয়নি। তখন বলছে কী কনফিডেন্স আপনি বলছেন, আমি দেখতে পেলাম আমার পেছনে তারা দাঁড়িয়েছে, আপনি বলছেন কিছু হয়নি। তখন বলছে না স্যার কিছু সত্যিই কিছু হয়নি, তার কারণ আপনি যাকে পেছনে দেখেছেন সে হচ্ছে মানুষ নয়, সে হচ্ছে অশরীরী আত্মা। এই কথাগুলো বলায় যারা যারা ফ্ল্যাট ওনার্স এই জিনিসগুলো নিজের স্বচক্ষে দেখেছিল তারা রাত্রিবেলার কোনোদিন কথা বাড়ায়নি। আর রাত্রিবেলা তারা বেশি রাত করে এখন আর বাড়ি ফেরে না, বুঝতেই পারছেন। দেখুন এইসব কমপ্লেক্স যেগুলো রয়েছে না, এইসব জায়গাগুলো আপনারা প্রচুর ঝঞ্ঝাট ঝামেলা হয়েছে, প্রচুর মার্ডার হয়েছে, মানে পলিটিক্যাল মার্ডার বলুন, যে কোনো টাইপের মার্ডার বলেন, এবং তখন সেগুলো কচুরিপানার জঙ্গল ছিল, এবং সেই কচুরিপানার জঙ্গলগুলোর মধ্যে সেই বডিগুলোকে নিয়ে পুঁতে দেওয়া, ঠিক আছে, এবং পুঁতে দিয়ে রাখার ফলে সেগুলো তো একসময় মাংস টাংসগুলো সব খুলে গেছে, হাড় হয়ে গেছে, তাই তো। এবং যখন প্রমোটাররা যখন ফাউন্ডেশনের জন্য খোঁড়ে তখন সে হয়তো সেসবগুলো পাওয়া গেছে, পেয়ে গেছে, পুলিশকে জানিয়েছে, পুলিশ সেগুলো নিয়ে চলে গেছে, কিন্তু কবে কাকে মেরেছে, কখন মেরেছে, কি হয়েছে, এগুলো আদৌ লাতাপাতা নেই। কিন্তু সেই সব জিনিসগুলো মাটির মধ্যে পুঁতে দেওয়ায় সেই বাড়িটা কিন্তু সেই ফাউন্ডেশন মানে সে ওখান ওই 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 জমি থেকেই কিন্তু বাড়িগুলো তৈরি হয়েছে। যে কারণের জন্য আমি জানি এরকম গল্ফ গ্রিনে একটা বাড়ি আছে, সেখানে জায়গাটা অনেক অনেক বছর আগে বাচ্চারা মরে গেলে ওই তাদের তো আর আগুন দিয়ে পোড়ায় না, তাদেরকে মাটির মধ্যে পুঁতে দেয়, ওই জমিটার মধ্যে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল, পুঁতে দিত। জলের দরে জমিটা পেয়ে যান একজন প্রমোটার এবং তিনি বাড়িটা করে ফেলেন, এবং বাড়িটা করে ফেলার পরে ওই বাড়িটাতে বিভিন্ন টাইপের সমস্যা শুরু হতে শুরু করে। রাত্রিবেলা বাচ্চাদের কান্না, তারপরে মাঝে মধ্যেই কোনো কোনো বাচ্চা দেখতো দৌড়ে দৌড়ে চলে যেত, এইসবগুলো ওই বাড়িতে শুরু হতো। এবং আমি ওই বাড়িটাতে গিয়েছিলাম, এক রাতেও ছিলাম, মানে আমার একজন চেনা যিনি ওই বাড়িটা ফ্ল্যাটটা কিনেছেন, এবং আমি কিছু শুনতে পাইনি, আমি কিছু দেখতে পাইনি, কিন্তু উনি পরের দিন সকালবেলা আমাকে কিন্তু বলেছিল যে তুমি কিছু শুনতে পেয়েছো বা দেখতে পেয়েছো। আমি তখন বললাম না, তখনও ঘটনাটা পুরো বললো, এবং উনি এখন ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে চলে গেছে, কারণ ওই বাড়িটা খুব নেগেটিভ, ভীষণ নেগেটিভ, এবং বাড়িটাতে মানে কি বলবো, মানে বলার অপেক্ষায় রাখে না, বুঝতেই পারছেন যে এত নেগেটিভ শক্তি আছে বাড়িটার মধ্যে। কারণ বাড়ির ভিতের মধ্যেই তো গণ্ডগোল, মানুষ যে ভিত পুজো করে, কেন পুজো করে, ভিত পুজো করে বাড়িটার যাতে মানে মানে অকল্যাণ না হয়, বাড়িটা যেন ভালো হয়, সেই জন্যই তো মানুষ ভিত পুজো করে। কিন্তু আলটিমেটলি ভিত পুজো করে লাভটা কী হবে, যে বাড়ির ভিতটাই মানে ভিতের মধ্যেই নেতিবাচক শক্তি রয়েছে, লুকিয়ে রয়েছে, যার মধ্যে নেগেটিভ শক্তি লুকিয়ে রয়েছে, সেখানে ভূত পুজো করে কী হবে। ঠিক এই বাড়িটার ক্ষেত্রেও মোস্ট প্রবাবলি হয়তো তাই, যে এই বাড়িটার ক্ষেত্রেও হয়তো কোনো কিছু আছে, কিছু ছিল, যেগুলো হয়তো প্রমোটার জানতো বা লোকাল পিপলরা জানতো, যে কারণে লোকাল পিপলরা দেখবেন এইসব জায়গায় কোনোদিন বাড়ি তারা কেনে না, হয়তো তারা জানতো, কিন্তু এরা যারা নতুন যারা এসছে সবই তো নতুন, তারা জানবে কোত্থেকে সেই বাড়িটার হিস্ট্রি, সেই জমিটার হিস্ট্রি কেউ জানতে পারে না। সেই কারণের জন্য তারা এই ফ্ল্যাটগুলো কিনেছেন। দিবাকরবাবু আমাকে তখন বলল যে আমার খুব ভাগ্য ভালো, আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরি, এবং এটা আমি যখন পরে যাচ করলাম অনেক জায়গায়, দিবাকরবাবু বলছে, আমি যখন পরে যাচ করলাম তখন দেখলাম অনেকেই ব্যাপারটা জানে, এবং প্রত্যেকে জেনে তারা চেপে গেছে, তারা ব্যাপারটা কিনে আর চারিদিকে উত্থাপন করে। এবং দিবাকরবাবু বললেন যে আমি খুব তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরি, এক নম্বর, আর দ্বিতীয় নম্বর আমার ফ্ল্যাটের পোর্শনটা পেছন দিক হলেও আমি একটু উঁচুতে থাকি, যে কারণের জন্য ওইগুলো আমার পক্ষে দেখা মানে কোনো দিন পসিবল হয়নি, সৌভাগ্যক্রমে বলুন দুর্ভাগ্যক্রমে বলুন, কোনো দিন পসিবল হয়নি। আর আমার গ্যারেজটা ব্যাক পোর্শনে নয়, গ্যারেজটা আমার ফ্রন্ট পোর্শন, সে মানে 3টে লেয়ার আছে গ্যারেজের, আমারটা ফার্স্ট লেয়ারে, যারা থার্ড লেয়ারে থাকে তাদেরটাই একদম ব্যাকে পড়ে, বলে আমার ফার্স্ট লেয়ারে, সে কারণের জন্য ফার্স্ট লেয়ারে কেউ এইগুলো ফিল করে না, এবং গাড়ি নিয়ে আমরা বেরোলেও তাড়াতাড়ি বেরোই, তাড়াতাড়ি বাড়িতে ঢুকি, ছুটি হয়ে গেল, মানে রবিবার দিন ছুটির দিনে, সুতরাং আমরা সচরাচর ফিল করিনি। তবে উনি যেটা ভেবেছিলেন যে খুব কম লোকই ব্যাপারটা জানে, যখন উনি জানলেন, উনি জেনে লোককে বলতে গেলেন, তখন দেখলেন উনি যাদেরকে বললেন তারা প্রত্যেকের এই ঘটনাটা সাক্ষী, মানে প্রত্যেকেই ঘটনার সাক্ষী, এবং প্রত্যেকেই বলছে যে আমরা জানি, আমরা অলরেডি শুনেছি, এর মুখ থেকে ওর মুখ থেকে তার মুখ থেকে শুনেছি, যে কারণে আমরা রাত্রিবেলা খুব একটা নিচে ব্যাক পোর্শনে যাই না। কেমন লাগলো ঘটনাগুলো আজকে দেখুন, দুটো ঘটনা বলতে বলতেই সময় চলে গেল, কি বলবো বলুন।
এবার আপনারা বলবেন যে কারণ ঘটনা তো যেরকম আকারের হবে আমাদের তো সেভাবে বলতে হবে আমাকে, তাই না? ওরকম তো ছোটো করে বলে দিলে তো ঘটনাটা হবে না, আমাকে যতটা বলেছে আমাকে ঠিক ততটাই বলতে হলো। আশা করি ভালো লেগেছে, দুজনের ঘটনা বললাম। আবার আসছি পরের শনিবার এবং আরও ঘটনা বলবো। আজকে এখন আমার ইউটিউব চ্যানেল ইন্দ্রজিৎ রায় চৌধুরী নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে আবার 1 ঘন্টা ঘটনা বলবো। সব জায়গায় 1 ঘন্টা করে বলি, তার বেশি তো পারা যায় না না। আশা করি ভালো লাগবে। যদি আপনাদের মনে হয় অবশ্যই আসবেন, আমার চ্যানেলটাকে যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন। তবে সত্যি ভূতের গল্পে আমরা যারা রয়েছি প্রত্যেকে একটা দারুণ গ্রুপে সবসময় লাইক করতে ভীষণ পছন্দ করি। মাঝখানে গত সপ্তাহে আমি আসতে পারিনি, আমার নিজের ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, তাহলে আবার দেখা হবে, আসি পরের শনিবার। নমস্কার, গুড নাইট, ভালো থাকবে সবাই।